স্বাগত। আজকের ভোটের ট্রেনে দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা করেছে ঐকমত্য কমিশন। কিন্তু রাজনীতির মাঠে এখনও দলগুলোর এই সনদ নিয়ে পার্থক্য স্পষ্ট। ফরেন সার্ভিস একাডেমির শেষ বৈঠকে যেভাবে হাসি ঠাট্টায় বিদায় নিয়েছেন রাজনীতিকরা, শেষ পর্যন্ত এই হাসি ধরে রাখা যাবে তো? অর্জন, প্রশংসা, সংকট কিংবা শঙ্কার নানা রঙে রাঙা রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগ যখন আলোচনার বিষয়বস্তু, তখন আজকের ভোটের ট্রেনে কথা বলবে এই একই ইস্যুতে। পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। শুরুতেই জুলাই সনদ স্বাক্ষরের তারিখ জানিয়ে দেব। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র কেমন হবে তা নিয়ে বহু পক্ষের সঙ্গে বহু আলোচনার পর যে জুলাই সনদ রচিত হয়েছে তা চূড়ান্ত দলিলে রূপ নিতে যাচ্ছে। আমরা দেখছি যে এই সনদ স্বাক্ষর হবে 15 অক্টোবর 2025, অর্থাৎ এই মাসের আর কয়েকদিন বাদেই। জাতীয় ঐকমত্য কমিশন থেকে এটি জানানো হয়েছে। এটি স্বাক্ষর হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং ঐতিহাসিক এই যে মহা আয়োজন, এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এবারে একটু দেখে নিতে চাই যে আজকের রাজনীতির চলতি আলাপগুলো দেখছি নির্বাচন, সংসদে নারীর অংশ, সরকার ও ভোট নিয়ে নানা মন্তব্য এসেছে সরকারের ভেতর ও বাইরে থেকে। সরকার হিসেবে দেখছি যে আমরা নানা মন্তব্য আসছে। সেটি হলো যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি মন্তব্য করেছেন যে সরকার হিসেবে আমরা যতটা শক্তিশালী নয় ততটাই শক্তিশালী ছিলাম জনগণ হিসেবে। উপদেষ্টা মাহফুজ আলম এরকম একটা মন্তব্য করেছেন। সংসদে নারীর অংশ নিয়ে বেশ কিছু মন্তব্য এসেছে। আমরা যেটি দেখছি যে উপদেষ্টা শারমিন মুর্শিদ উনি বলেছেন যে সামগ্রিক নির্বাচন খরচকে রাষ্ট্রীয়ভাবে সমন্বয় করা সম্ভব না হলেও নারীদের খরচকে সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। উনি এটি এক আলোচনায় এটি বলেছেন। আমরা দেখছি যে বিএনপি নেত্রী শামা আবাদ উনিও বলেছেন যে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তরফ থেকেও কাজ করতে হবে। আমরা একজন জামায়াত নেত্রীর বক্তব্য পাচ্ছি, অধ্যাপক হাবিবা আক্তার চৌধুরী। উনি বলছেন যে অন্য রাজনৈতিক দলগুলোতে নারীদের মূল্যায়ন হয় না জামাত ছাড়া, আর জামাতে এই মুহূর্তে 43% নারী রয়েছে। আমরা একটু পরে দেখতে চাই যে জুলাই জাতীয় সনদ গণভোট নিয়েও বিতর্ক লক্ষ্য করা গেছে আজকে রাজনীতিকদের বক্তব্য বিবৃতিতে। আমরা দেখছি যে বদিউল আলম মজুমদার ঐকমত্য কমিশনের সদস্য, উনি এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের প্রয়োজনীয়তা এভাবে বলেছেন যে সংবিধানের স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল, তাই দানব ঠেকাতে আনুপাতিক উচ্চকক্ষ প্রয়োজন। একই সুরে কথা বলতে দেখা গেছে যে এনসিপি নেতা আক্তার হুসাইনকে উনি বলেছেন যে 2/3 ভোটে সংবিধান সংশোধন অনেক ভুগিয়েছে, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হলে সাংবিধানিক সংকট থেকে মুক্তি মিলবে। আমরা দেখছি যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বলেছেন গণভোট প্রসঙ্গে যতটুকু ঐকমত হবে এর বাইরে যাবার সুযোগ নেই। অন্য আরেকটা বিষয় মন্তব্য দেখছি এনসিপির যে প্রতীক হবে সেটি নিয়ে। এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি ওনার বক্তব্যটা এমন যে জাতীয় প্রতীক হিসেবে শাপলা দেয়া না হলে ধান, পাট, তারকাও প্রতীক থেকে বাদ দিতে হবে। দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। এসব বক্তব্য নিয়ে শুরুতেই অতিথিদের বক্তব্য নেব। এর ধারাবাহিকতায় আমরা ঢুকবো আজকে নির্ধারিত আলোচনায়। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, এবং ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আজকের ভোটের ট্রেন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু দূর থেকে আসি, শিশির ভাই আপনার কাছে যাই। আমরা আজকে দেখালাম যে অনেকগুলো বক্তব্য এসেছে। আপনার দল জামাতের একটা বক্তব্য এসেছে, সেটার মন্তব্য নিয়ে একটু শুরু করি। কারণ জামাত এখন খুব আলোচিত হচ্ছে নির্বাচনী রাজনীতিতে, তারা একটা বাস্তবতা বা একটা প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সেইখানে জামাত আসলেন নারীদের কী হবে, এরকম অনেক আলাপ আলোচনা মানে আসে, বা এই ধরনের ব্যাপারগুলো মাঠে প্রচলিত আছে। আপনাদের এক নেত্রী উনি এক বক্তব্যে বললেন যে জামাত ছাড়া অন্য কোনো দল নারীদের মূল্যায়ন করে না,
এবং উনি যেটি দাবি করছে যে জামাতে 43% নারী আছে। আপনাদের এই নেত্রীর কথা যদি ঠিক হয় তাহলে এই যারা এই নেত্রী বা যারা আপনাদের কর্মী সমর্থক কিংবা সদস্য যাই বলেন তাদেরকে আসলে প্রকাশ্যে ওইভাবে দেখা যায় না কেন? মানে জামাত সভা সমাবেশ যেখানে করে সেখানে তো আমরা শুধু মানে পুরুষদেরই দেখি। হ্যাঁ, দেখবেন আপনি 33%, 34%, 43% যে শতাংশ নারী হোক না কেন, জামাত ইসলামীর সঙ্গে আসলে নারীদের সংশ্লিষ্টতা অনেক বেশি। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, তারা আগে এরকম ভূমিকা রাখার সুযোগ পান নাই, এখন তারা ভূমিকা রাখছেন। এবং দেখবেন আপনি তারা বিদেশি কূটনীতিকদের সঙ্গে মিটিং করছেন, তারা নারীদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করছেন, এবং ভোটের রাজনীতিতেও তারা বিভিন্ন জায়গায় তাদের মতো করে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং এটি আমরা মনে করি অন্যান্য দলেও নারীদের সংশ্লিষ্টতা আছে নিশ্চয়ই, কিন্তু জামাত ইসলামীর যে সদস্যদের ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে 43% নারীরা বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন। কেউ পেশাগতভাবে, কেউ আছেন ডাক্তার, কেউ আছেন ইঞ্জিনিয়ার, কেউ আছেন আইনজীবী, কেউ আছেন রিসার্চার, কেউ আছেন বিভিন্ন পেশায় জড়িত, এবং দেশের বাইরে সকলেই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, করবেন বলে আমরা প্রত্যাশা করি। এবং সেই সূত্রে কাজ শুরু হয়েছে। আপনারা দেখবেন বিদেশি কূটনীতিক যে মিশনগুলো আসছে, সেই মিশনগুলোর সঙ্গে জামাত ইসলামীর পক্ষ থেকে নারীরাও এখানে মত বিনিময় করছেন। এবং এর মাধ্যমে পারস্পরিক যে আলাপ আলোচনা, চেনা জানা, কথাবার্তা এবং সম্মুখপানে অগ্রসর হওয়ার যে পরিকল্পনা, সেটি আরও প্রগাঢ় হচ্ছে। যেহেতু জামাত ইসলামী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং 5ই আগস্টের পরে তার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে জামাত ইসলামী সম্পর্কে দেশে এবং দেশের বাইরে কৌতূহল বেড়েছে। আপনারা দেখবেন বিদেশি কূটনীতিকরা প্রায়ই জামাত ইসলামীর সম্মানিত আমিরের সঙ্গে বৈঠক করছেন। কি করতে চায় জামাত ইসলামী, এজেন্ডা কি, কিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, এই সমস্ত বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এবং গতকালকেও আপনি দেখবেন ঐকমত্য কমিশনেও জামাত ইসলামী উল্লেখযোগ্য ভূমিকা রাখার চেষ্টা করেছে জুলাই সনদকে কেন্দ্র করে, এবং যেন একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়াটা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন হয়, এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জন্য আমি মনে করি বাংলাদেশে সকলেই যেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, সেই জন্যই জামাত ইসলামী সকলকে সাথে নিয়েই এই বাংলাদেশ গঠন করতে চায়, সেই আলোকেই সামনের দিকে সম্মুখ সমরে কাজ করে যাচ্ছে। কিন্তু শিশির ভাই, যে প্রশ্নটা উঠছে, এই যে আজকে জামাত নেত্রী অধ্যাপক হাবিবা আক্তার উনি যে অনুষ্ঠানের কথাটা বলেছেন, সেখানে অন্যান্য যারা অতিথি ছিলেন তারা প্রশ্ন তুলেছেন যে কই জামাতের নীতি নির্ধারণী পর্যায়ে তো কোনো নারীকে তারা দেখতে পান না। তাহলে এই যে নারীরা যারা আছেন তারা আসলে কোন পর্যায়ে কিভাবে আছেন? নীতি নির্ধারণী পর্যায়ে যদি না থাকে তাহলে কি সেটাকে প্রকৃত অংশগ্রহণ বলা যায়? অবশ্যই বলা যায়। আপনি দেখবেন জামাত ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হলো মজলিসে শোরা। এই মজলিসে শোরায় নারীদের একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ আছে, এবং মজলিসে শোরার বৈঠকে তারা অংশগ্রহণ করেন, মজলিস শোরার বৈঠকে তারা মতামত প্রেরণ করেন। এবং নারীদের যে বিভাগ আছে, সেই বিভাগে সেপারেটলি তাদের মধ্য থেকে মজলিসে শোরার সদস্য নির্বাচিত হন, নির্বাচিত হয়ে তারা সর্বোচ্চ ফোরামে মতামত প্রদান করেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সকলেই যে সিস্টেমে করে এটা হয়তো একটু ভিন্নভাবে করে। এই ভিন্নভাবে করতেই পারে, একটি রাজনৈতিক দলের নিজস্ব সিস্টেম থাকতে পারে, পারে না? নিশ্চয়ই পারে। আপনার টেলিভিশনে কি আপনার নিজস্ব সিস্টেম আছে না? নিজস্ব ব্যবস্থাপনা আছে না? অবশ্যই আছে। সেই ক্ষেত্রে জামাত ইসলামী নারীদের এই যে পার্টিসিপেশনটা সর্বোচ্চ পর্যায়ে যেভাবে নিশ্চিত করে, এই নিশ্চিত করার প্রক্রিয়াটা হয়তো অন্য কেউ এই প্রক্রিয়ার সঙ্গে পরিচিত না, কিন্তু প্রক্রিয়াটা ভেরি মাচ দেয়ার। এবং সেই প্রক্রিয়ায় থেকে ইফেক্টিভ পার্টিসিপেশন অফ উইমেন, এটাকে অত্যন্ত যত্নের সহিত তাদের মতামতকে বিবেচনা করেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আপনি যদি দেখতে পান, এখন তো জামাত ইসলামী আরও পাবলিকলি ওয়ার্ক করার সুযোগ পাচ্ছে। দীর্ঘ একটা দিন সময় গেছে যেখানে প্রেস কনফারেন্স করতে পারে নাই, অফিসে বসতে পারে নাই, কাজ করতে পারে নাই, কর্মকাণ্ড পরিচালনা করতে পারে নাই।
এখন তো সবকিছু আপনি দেখবেন, ডিপ্লোমেটরা কি জামাত ইসলামের অফিসে এভাবে আসার সুযোগ পেয়েছে? আগে পায় নাই, দীর্ঘদিন থেকে পায় নাই। ফলে আমাদের কাছে কিছু জিনিসকে নতুন মনে হচ্ছে। শিশির ভাই, আমার মনে হয় শিশির ভাই, তার মানে কি সামনের দিনে মিছিল, মিটিং বা প্রকাশ্যে আপনারা যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি পালন করেন সেখানে জামাতের যারা নারীর নেত্রী কিংবা কর্মী সমর্থক আছেন তাদেরও দেখা যেতে পারে এই একটা ব্যাপার? আরেকটা ব্যাপার একই সঙ্গে প্রশ্নটা করে রাখি যে আপনারা ঐকমত্য কমিশনে অঙ্গীকার করেছেন ৫% নারীকে আপনারা মনোনয়ন দেবেন এই জাতীয় সংসদ নির্বাচনে। এই অঙ্গীকারটা কি আপনারা রাখবেন বা এই ধরনের প্রার্থিতা কি আপনাদের দলেও দেখা যাবে কিনা? আপনি তো এলে সামনের দিকে রাখবে কেন? রাখছে দেখছেন না আপনি? আপনি দেখেন না প্রেস ক্লাবের সামনে নারীরা কি সমাবেশ করে নাই? প্রেস ক্লাবের সামনে নারীরা কি তাদের দাবি উপস্থাপন করে নাই? আপনি একজন নারীকে ধর্ষণ করা হয়েছিল, তার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ঘরানার নারীরা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, তাদের দাবি দাবা উপস্থাপন করেছে। তো করবেন সামনে, এটার বলার চাইতেও ইম্পর্টেন্ট হলো অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং করছেন। নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে ইসলামের বিধান পালন করেও নারীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এটি নজির শুরু হয়েছে। শুধু এখানে না, আপনি সেই ইসলামের স্বর্ণযুগের কথাও যদি দেখেন সেখানেও দেখবেন নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সেই ক্ষেত্রে পাশাপাশি থেকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় তার এক্সাম্পল আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন। আশা করি আগামীতেও এরকম যোগ্যতা সম্পন্ন নারীরা আছেন যারা সত্যিকার অর্থেই অবদান রাখতে পারেন। সেই অবদান আপনারা দেখতে পাবেন এবং রাষ্ট্র এবং সমাজকে তারা গুরুত্বপূর্ণভাবেই পরামর্শ এবং সাহায্য করতে পারবেন। এই ক্ষেত্রে তাদের অবদান দেখতে পাবেন। অতীতেও এভাবে দেখার সুযোগ ছিল না, বর্তমানে এটি দেখার অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। ইতিমধ্যে তারা করছেন, নারীরা করছেন। জি শিশির ভাই থাকুন, আমরা আসবো আপনার কাছে। আমরা এ পর্যায়ে যাচ্ছি লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। ইরান ভাই, আপনাকে স্বাগত। আজকে আমরা প্রথমে তো এই চলতি রাজনীতির বা এই বক্তব্য বিবৃতি যেগুলো আছে সেগুলোর প্রতিক্রিয়া নিতে চাই। আমরা তেমন একটা প্রতিক্রিয়া নিচ্ছিলাম। আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে এই বিষয় নিয়ে আপনার বক্তব্য থাকলে আপনি বলতে পারেন। আর এর বাইরে যেটি বলা হচ্ছে যে গণভোটে বা ঐকমত্য কমিশনে যতটুকু ঐকমত্য হবে এর বাইরে যাবার সুযোগ নাই, আজকে একটা অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। এর সঙ্গে আরও দুইটা বিষয় একটু আপনার কাছ থেকে মন্তব্য নেই যে 2/3 ভোটে সংবিধান সংশোধন অনেক ভুগিয়েছে, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হলে সাংবিধানিক সংকট থেকে মুক্তি মিলবে। একজন নেতা, এনসিপির একজন তরুণ নেতা আক্তার হোসেন, তিনি বলেছেন। বদিউল আলম মজুমদারও একই ধরনের কথা বলেছেন, যেগুলো আমরা দেখালাম। তাহলে দেখেন যে এই উচ্চকক্ষে যে পেয়ার হবে এটা তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, আপনি ছিলেন, আপনাকে বিএনপির পাশাপাশি দেখা গেছে। তো এই ব্যাপারে আসলে বক্তব্য কি, আর শিশির ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য থাকলে সেগুলো? ধন্যবাদ আপনাকে এবং এখন টেলিভিশনের যারা আমাকে দেখছেন এবং যারা দেখবেন সবাইকে জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ প্রায় 9 মাসের বেশি সময় ধরে বিভিন্ন বিষয়ে আমাদের ঐকমত্য কমিশন এবং এর আগে যে কমিশনগুলো হয়েছিল তাদের সুপারিশের ভিত্তিতে আমরা সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে বিভিন্ন বিষয়ে আমরা অনেক ছাড় দিয়ে, অনেক বিষয়ে আমাদের মতানৈক্য ছিল, সেই জায়গাগুলোকে আমরা ওভারকাম করে তারপরে আমরা এই গণভোটের জায়গাটা, কিন্তু আমরাও গণভোটের পক্ষে ছিলাম না। আমরা মনে করি যে এই গণভোটে যাওয়ার আগে আমরা 106-এর কথা বলেছিলাম, আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। পরে যখন আমরা দেখেছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে আরও আমরা খুব কাছাকাছি চলে এসেছি এবং একটা পর্যায়ে বিএনপি সহ আমরা যারা সমমনা শক্তি আমরা এই গণভোটের পক্ষে আমরা মত দিয়েছি। তো আপনি আরেকটা বিষয় বলেছেন যে এই উচ্চ কক্ষে যেই সংখ্যানুপাতিকের কথা, পিআরের কথা বলেছেন। আসলে দেখুন, এইটা আমরাও নোট অফ ডিসেন্ট দিয়েছি। আমরা মনে করি না যে উচ্চ কক্ষে পিআরের কোনো প্রয়োজন আছে। এর আগে আমরা দেখেছি যে আমাদের সংসদে যে নারী আসনের ক্ষেত্রে যারা যে যতগুলো আসন পাবে ওটার ভিত্তিতে আনুপাতিক হারে কিন্তু সেখানে 3 আসন সমান সমান একটা মহিলা আসন আমরা দেখেছি। তো আমরা মনে করি যে আমাদের যে বাংলাদেশের যে অবস্থা, আপনি জানেন যে আমাদের ভাষাভাষী, একই ভাষাভাষী এবং একই রাষ্ট্রের কেন্দ্র করে এখানে উচ্চকক্ষের কোনো প্রয়োজন ছিল না।
আমরা দেখেছি যে বিএনপি এর আগেও তাদের একটা অঙ্গীকার রয়েছে, আমরা যে একটা জায়গাতে বিএনপি, জামাত, লেবার পার্টি সহ আমরা যারা রাজপথে যারা যুগপৎ আন্দোলন করেছি, মানে আমরা সবাই মিলেই কিন্তু আমরা 31 দফা মানে ছিল না, কিন্তু এখন কি ওটা প্রয়োজনের আমি বলছি যে আমরা 31 দফা আমরা কিন্তু তৈরি করেছিলাম। এখানে জামাত ইসলামীরও মতামত ছিল, আমাদের সবার মতামতের ভিত্তিতে 31 দফা হয়েছে। সেখানে উচ্চকক্ষের করার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে যদি এই বিএনপি বা বিএনপির সমমনা শক্তি ক্ষমতায় যাওয়ার সুযোগ হয় তাহলে তারা উচ্চকক্ষ করবে। সে উচ্চকক্ষে কিভাবে সেখানে আসন নির্ধারণ হবে, সেখানে আমরা দেখেছি যে উচ্চকক্ষের ক্ষেত্রে কেউ বলেছে পিআর সিস্টেমে হবে এবং আমরা বলেছি না, এটা সংখ্যানুপাতিক হবে, যেটা আগে যেই সিস্টেমে আমরা মহিলাদের আসন যেভাবে নির্ণয় হতো ঠিক একইভাবে হবে। তো আমরা মনে করি না যে এখানে পিআরের কোনো প্রয়োজন রয়েছে। আর গণভোটের যে বিষয়টা, গণভোটের ক্ষেত্রেও পরিষ্কার যে আমরা বলেছি যে নির্বাচনের একই দিনে এই গণভোট হতে হবে, তা নাহলে রাষ্ট্রের অপচয়ের প্রশ্ন আসবে। জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেওয়া, এবং সামনে আপনি দেখেছেন যে দীর্ঘ 17 বছরের যে আমাদের যেই গণতন্ত্রের যে দুরবস্থা, আমাদের দিনের ভোট রাতে, তারপর কুত্তামার্কা নির্বাচন, মানুষের ভিতরে কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ারই কিন্তু খুব একটা কিন্তু আগ্রহ আমরা লক্ষ্য করি না। জনগণ কিন্তু 17 বছর আন্দোলন করেছে একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য। তবে আমাদের এই যে সংস্কারের প্রশ্নে আমরা চাই যে এই সংস্কারটাও আমরা একই দিনে আমাদের এই যে প্রস্তাবগুলো রয়েছে এটা গণভোটের মাধ্যমে জনগণ একই দিনে 2টা ভোট তারা দেবে। ইরান ভাই, এই যে সংস্কারের জন্য জুলাই চার্টার, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, এক ধরনের সবগুলো রাজনৈতিক দল একমত, আর সংসদ নির্বাচন হলো একটা প্রতিযোগিতার নির্বাচন, এটা যদি একটু আগে হয় তাহলে সমস্যাটা কি? আর আপনি যে কথাটা বললেন যে পিআর আপনারা উচ্চকক্ষ আপনারা চান না, মানে আপনারা কি উচ্চকক্ষ চান না নাকি উচ্চকক্ষে পিআর চান না? আমরা উচ্চকক্ষ চাই। আমরা অনেক বিতর্কের মধ্য দিয়েই তো আমরা এই জায়গাগুলোতে একমত হয়েছি, এবং আমাদের যেই আমরা পিআরটা আমরা উচ্চকক্ষে চাচ্ছি না, আমরা নিম্নকক্ষেও পিআর চাচ্ছি না। বাংলাদেশের যেই অবস্থা এই সময় আমাদের পিআর পদ্ধতিটা, উচ্চকক্ষের মানে কাজ কি হবে? উচ্চকক্ষ যদি চান সেই উচ্চকক্ষের দায়িত্ব কি হবে? উচ্চকক্ষের দায়িত্ব তো ইতিমধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আরও বিশদ আলোচনা হবে, এবং সংসদে যখন এটা আমাদের এই গণভোটের মধ্য দিয়ে যখন জুলাই চার্টারটা আমাদের ওভারকাম করে আসবে, তখন এরপরে তো এটার পুরো যে আইনি যে ভিত্তিটা এটা তো পূর্ণাঙ্গভাবে রূপ নেবে আপনার সংসদে। আপনি পরবর্তী যে সংসদ আসবে এবং এখানে এই প্রথম সংসদ অধিবেশন বা প্রথম পর্যায়ে প্রথম কাজই থাকবে এই জুলাই যেই চার্টারের যেই দাবিগুলো বা আমাদের যেই যে আইনগুলো রয়েছে সেগুলো পাশ করে আইনে পরিণত করে এগুলোকে ইমপ্লিমেন্টেশন করাটাই হবে যে তাদের প্রধানতম কাজ। এটা কিন্তু আমাদের এই জুলাই চার্টারের যে আমাদের বাস্তবায়ন প্রক্রিয়ার অন্যতম একটা অংশ। তা আমরা মনে করি না যে আমাদের উচ্চকক্ষ প্রয়োজন মনে করলেও আমরা মনে করি না যে উচ্চকক্ষে পিআরের কোনো দরকার রয়েছে। কেন মনে করেন না? নিশ্চয়ই সেই তার কোনো যুক্তি আপনার কাছে আছে, সেগুলো আমরা একটু বিরতির পরে এসে শুনি। দর্শক, ভোটের ট্রেনে এই পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করছি ঐক্যে শেষ, আর এই আলোচনাকে সম্প্রসারিত করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ধানমন্ডি থেকে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আমরা শিশির ভাই আপনার কাছে এবার যাচ্ছি, যেটি প্রশ্ন করেছিলাম যে আমাদের ইরান ভাইকে, যে গণভোট প্রসঙ্গে বা যতটুকু ঐক্যমত্য হয়েছে এই জুলাই চার্টারে এর বাইরে যাবার সুযোগ নেই, এটা বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বলেছেন। একই সঙ্গে আরও দুইটা আমরা বক্তব্য এখানে শুনিয়েছি, আক্তার হোসেন এবং বদুল আলম মজুমদার, ওনারা বলছেন যে এই উচ্চকক্ষ পিআরটা দরকার। এইটা ওই যিনি বলছেন যে এই সাংবিধানিক এই সংকটের কারণে দানব তৈরি হয় এবং এই 2/3 ভোটে সংবিধান সংশোধন অনেক ভুগিয়েছে এই প্রেক্ষিতে। তাহলে এই যখন পরিস্থিতি হয়, আমরা যেটি ঐকমত্য কমিশনে দেখলাম যে আপনারা সবাই হ্যান্ডশেক করে খুব কোলাকুলি করে বিদায় নিলেন, তাহলে আসলে কি ঐক্যে শেষ হয়েছে নাকি অনৈক্যের এখনো অনেক কিছু আছে? আপনার কাছে কি মনে হয়? না, দেখেন, আসলে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে গতকালকে,
এটি তো একটা ঐতিহাসিক ঘটনা হয়েছে। ডান, বাম, মধ্যমপন্থী সকল রাজনৈতিক দল মাসের পর মাস বসে আলোচনা করেছে, করে গতকালকে অত্যন্ত হ্যাপিলি সবাই এখান থেকে উঠে এসেছেন। এবং আমরা কিছু জিনিসে ডিসেন্টিং আছে, কিছু জিনিসে মতানৈক্য আছে, কিন্তু সেই মতানৈক্যগুলো কমিশন সিদ্ধান্ত নিবে সেগুলো কি করে ডিল করবে। কমিশন আমাদেরকে যেটা বলেছেন যে তারা গণভোটে দুটো ফেজ করবেন। একটা ফেজ হবে যেখানে সকলগুলোতে এক ঐকমত্য হয়েছে সেটা, আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেটা আলাদা করে পাঠাবেন। এরপরে জনগণ যেটা বলবে সেটাই হবে। ফলে এখানে আর তো কোনো অসুবিধার কারণ নাই। আমরা প্রসেসের মধ্যে একমত হয়েছি যে একটা আদেশ জারি হবে, এই আদেশের মাধ্যমে গণভোটের আয়োজন হবে, জুলাই চার্টারের প্রাথমিক লিগ্যাল ভিত্তি তৈরি হবে, এরপরে একটা সংসদ নির্বাচন হবে এবং গণভোট হবে। এই গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, গাঠনিক পাওয়ার। তার সাথে থাকবে হলো একটা নর্মাল পার্লামেন্ট হিসেবে কাজ করার জন্য যে পাওয়ার সেটাও থাকবে। প্রথম অধিবেশনে জুলাই চার্টারটাকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করে দ্বিতীয় অধিবেশন থেকে শুরু হয়ে যাবে নতুন পার্লামেন্টের যাত্রা। এই প্রক্রিয়াতে আমরা একমত হয়েছি, সকলেই এগ্রি করেছি, এবং সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আগামী 15 তারিখ আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। স্বাক্ষরের ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এই প্রক্রিয়ার সঙ্গে তো কারো কোনো দ্বিমত নাই। সুতরাং এখন যে কথাগুলো বলা হচ্ছে বা যা বলছেন এইগুলো সেটেল করার জন্য অবশ্যই ঐকমত্য কমিশনের যে রিপোর্টটি সাবমিট করা হবে, 2-1 দিনের মধ্যেই রিপোর্টটি সাবমিট করা হবে মহামান্য মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে। তখন তো আমাদেরকেও জানানো হবে এবং দি ইস্যুজ আর ক্লিয়ার। এখানে আর কোনো কনফিউশনের কোনো প্রয়োজন নাই, আর কোনো মতদ্বৈততার কোনো প্রয়োজন নাই, আর কোনো মতানৈক্যের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং আমরা গতকালকে খুশি হয়ে, হ্যাপি হয়ে, পরস্পরকে ধন্যবাদ দিয়েই আমরা মিটিং শেষ করেছি। কোনো কনফিউশন থাকবে বলে আমার কাছে আর মনে হচ্ছে না। কিন্তু শিশির বক্তব্যগুলো আসছে, এই যে যেমন যে গণভোট নিয়ে যতটুকু ঐকমত হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নাই, বা এই ধরনের বক্তব্যগুলো তো আসছে বিভিন্ন পক্ষ থেকে। আসবে বক্তব্যগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দ তার বক্তব্য বলবে, কিন্তু সেই বক্তব্যগুলোকে তো বসে মিটিং করে 6-7 মাস সময় ধরে সেটেল করা হয়েছে। সেই সেটেলমেন্টটা ঐকমত্য কমিশন ফর্মালাইজ করবে, ফর্মালাইজ করার প্রসেসে আছে। এই সময় আমি মনে করি অন্য কোনো কনফিউশন ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। এখন উচিত হলো সকলকেই রেসপন্সিবল বা দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়া, এবং দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হলে আমার ধারণা এখানে আর কোনো নতুন অযথা বিতর্ক তৈরি করার কোনো অর্থ হয় না। যে শিশির ভাই, আমরা একটু ইরান ভাইয়ের কাছে যাই, মোস্তাফিজুর রহমান ইরান। আর কোনো কনফিউশন নেই যেটি শিশির ভাই বলছেন, আপনার কাছেও কি তাই মনে হয়? না, আসলে তো এটা বাস্তব যে আমি এখানে আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথা বলেছেন, এটা তো বাস্তব যে আমরা ওখানে যেই বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছি এই বিষয়গুলোই বিএনপি নেতৃত্বাধীন যেই সমমনা শক্তি যদি ক্ষমতায় আসে তারা ওই বিষয়গুলোকে তারা বাস্তবায়নের চেষ্টা করবে। এবং এটাই তো তিনি সঠিক কথাটাই বলেছেন যে যেই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এবং আক্তার সাহেব যে কথাটা বলেছেন আমি মনে করি যে এটা তাদের কথা, তারা আগেও যেমন সংখ্যানুপাতিকের কথা বলেছেন, পিআরের কথা বলেছেন, এই বক্তব্য তারা বলছেন। এই বিষয়গুলো তো আমাদের সম্পূর্ণভাবে আমরা ডিসাইড হয়ে গিয়েছে যে এখানে কি হবে কি হবে না। তো তবে গতকালকের যেই আমাদের যে ঐক্যের শেষ হয়নি, আমি মনে করি যে ঐক্যের সূচনা হয়েছে। এটাকে যদি আমাদের ওভারকাম করতে হয়, মানে ঐক্যের শেষ, মানে ঐক্যের শেষ হয়েছে, ঐক্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। চমৎকার বলেছেন যে আমাদের অনেক মতানৈক্য ছিল অনেক বিষয়ে। আমরা দেখেছি যে অনেকগুলো দল এখানে বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট, আপনি 54 বছরে আমার মনে হয় না যে এরকম একটা সমস্ত দলগুলোকে নিয়ে একটা রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্রের আইন কাঠামো তৈরির জন্য এভাবে বসায় কখনোই হয়নি। এবং যেটা হয়েছে এখানে ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, মধ্যপন্থী, গণতন্ত্রী সমস্ত দলগুলোর মিলন মেলা। এটা মনে হয়েছে, আমরা এটা নিয়ে প্রতিবেদনও করেছি যে রাজনৈতিক যে দূরত্ব মানে বিভিন্ন পন্থীর মধ্যে, ডানপন্থীর সাথে বামপন্থীরা কথাই বলে না, বা বৌদ্ধপন্থীর সাথে অন্য আরেক পন্থীর যে দূরত্ব, সেই দূরত্বও অনেক
মানে কমার একটা উপলক্ষ হিসেবে এটা যোজন এটাকে আপনি কত মানে সংখ্যা বা এটার দূরত্ব দিয়ে আপনি বোঝাতে পারবেন না। আমাদের অনেক সময় কখনো কমিউনিস্ট পার্টি এবং জামাত ইসলামী কখনো এক টেবিলে বসেছে, এর কোনো ইতিহাস ছিল না। আবার অসংখ্য বামপন্থীরা যারা মনে করেন জামাতকে মানে কি বলবো রাজনৈতিকভাবে বিভিন্নভাবে সমালোচনা, অনেক বামপন্থী দলের তো জামাতকে রাজনৈতিক কর্মসূচির প্রধান এজেন্ডাও তাদের ছিল, কিন্তু আমরা দেখেছি একই টেবিলে বসে আবার বিভিন্ন জায়গায় একমত হয়েছে এবং একইভাবে আমরা কিন্তু অনেকগুলো, আমি মনে করি যে ঐক্যমত্য কমিশনের যতগুলো অর্জন হয়েছে এর চেয়ে সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে একই টেবিলে বসিয়ে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে অনেকগুলো জায়গাতে আমরা আপনি বললেন যে এনসিপি যে নেতা আক্তার হোসেন উনি তার আগের বক্তব্যটা দিয়েছেন, এটাও কি আপনাদের আগের বক্তব্যই না যে আপনারা যেভাবে করবেন, আপনারা যেভাবে চাইবেন, নোট অফ ডিসেন্ট এজন্য দিয়েছেন যে আপনাদের ওইখানে গিয়ে আপনারা সেভাবে করতে চান, আপনারা মানে হলো আপনারা বিএনপি নোট অফ ডিসেন্ট মানি তো হচ্ছে যে আমি এখানে একমত হলাম, বাট আমরা এই বিষয়টা আসলে আমরা একমত নই এখানে সবার সাথে, এটা আমাদের আপত্তি রয়েছে, আপত্তিটাকে উল্লেখ থাকবে সেখানে, এখানে উল্লেখ আছে যে সেখানে লেবার পার্টি বা বিএনপি তারা এই পিআর পদ্ধতি চায় না, সেখানে আলাদাভাবে এটা উল্লেখ থাকবে। এবং এইটা যখনই মনে করেন বিএনপি যখন ক্ষমতায় যদি যাওয়ার সুযোগ হয় তাহলে বিএনপি ক্ষমতায় গিয়ে এইটাকে বাস্তবায়নের জন্য তার কোনো বাধ্যবাধকতা থাকবে না। গণভোটের যে দুটি আলাদা ব্যালটের কথা বলা হচ্ছে, গণভোটে যদি আপনারা যেগুলো ডিসেন্ট করেছেন সেগুলোতে যদি জনগণ রায় দেয়, এই যে দুইটা আলাদা ব্যালটের যে প্রশ্নটা আসছে এটা কিন্তু আমরা গতকালকে কিন্তু কমিশনের বক্তব্যের আগে কিন্তু আমরা এটা জানতাম বা বুঝতাম না, আমরা ভেবেছি যে একই সঙ্গে বা একই রকম হবে। এটা আমার চেয়ে আরও ভালো আমাদের যেই সমস্ত প্রধানতম দল রয়েছে তারা এই বিষয়টা নিয়ে আরও কথা বলবে। এটা তো আমি মনে করি যে এই বিষয়টা আমাদের একটা সুন্দর একটা সুরাহা হয়েছে এবং এই যে একই সাথে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত। এই 30টা দলের বা 30টা রাজনৈতিক দলের যেই পক্ষে আমরা বসেছি আমরা তো চূড়ান্ত কিছু না, যদি হতো তাহলে তো আর গণভোটের কোনো দরকার ছিল না। মনে করছি যে জনগণ যদি সিদ্ধান্ত দেয় তাহলে সেদিকে হয়তো আপনাদের যেতে হবে, মানে যদি জনগণ উচ্চকক্ষে যদি পিআরের পক্ষে মত দেয় তখন আপনাদের যেতেও হতে পারে, আপনারা এটা বিশ্বাস করেন? দেখুন, এক নম্বর হচ্ছে যে এইটা তো যারা এই বিষয়টা একমত হয়েছে এটা তাদের উপর বর্তাবে। যদি মনে করেন বিএনপি বা বিএনপি নেতৃত্বাধীন যে আমরা যারা সমমনা শক্তি আছি আমাদেরকে জনগণ যদি তার আগামী ফেব্রুয়ারি মাসে যে জনগণ মুখিয়ে আছে নির্বাচনের জন্য সেই নির্বাচনে যদি তাদেরকে ভোট দেয় তখন তারা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবে না, কেননা এটা আমরা তো আগে থেকেই বলেছি যে এই বিষয়ে আমরা একমত নই, আমাদের এখানে মন্তব্য রয়েছে। আপনারা যেটা কি বলছেন যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আনার জন্য আপনারা গণভোট নিচ্ছেন, তাহলে ওটা যদি মানুষের যদি অভিপ্রায় হয় তাহলে সেটা আপনারা বাস্তবায়ন করবেন। এটা আপনি আরেকটা বিষয় জানেন যে আপনি তো কমিশনের প্রত্যেকটা ইয়েতে আমাদের ঐক্যমত্য কমিশনে ছিলেন এবং আমি সবগুলো দিনেই আমি উপস্থিত ছিলাম। তো আমাদের কিন্তু আমরা বলেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নেবে এবং এখানে যে 30টি রাজনৈতিক দল রয়েছে এর ভিতরে অনেকগুলোর দলই নিবন্ধিত রাজনৈতিক দল, তো যারা নির্বাচনে অংশ নেবে নির্বাচনে তাদের ইশতেহারে এই বিষয়টা উল্লেখ থাকবে যে আমরা এই যেই বিষয়গুলোতে বা টোটাল জুলাই সনদটাকেই আমরা আমাদের ইশতেহারের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করব যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি বা আমাদের জনগণ যদি রায় দেয় তাহলে এই রায়ের আলোকেই আমরা এইগুলো বাস্তবায়ন করব। জি ধন্যবাদ। আমরা একটু শিশির ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। শিশির ভাই, মানে দুইটা ব্যাপার একটু স্পষ্ট করতে পারেন যে এই যে জুলাই সনদে তো সাংবিধানিক অনেক পরিবর্তনের কথা বলা হয়েছে এবং একটা নতুন আইনসভার কথা কিন্তু বলা হয়েছে, দ্বিতীয় কক্ষ বিশিষ্ট আইনসভা। ধরেন এগুলো গণভোটে জনগণ রায় দিয়ে দিল, গণভোটটা কখন হবে সেটা নিয়েও তো একটা বিতর্ক এখনও আছে। তাহলে এই আগামী নির্বাচনটা কি সেই নতুন যে পার্লামেন্টের কথা ভাবা হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সেরকম হবে? অর্থাৎ এই যে পরিবর্তনগুলো আনা হচ্ছে সেগুলো কবে বাস্তবায়ন হবে? ইরহান ভাই বলছিল যে এগুলো যারা ক্ষমতায় যাবে তারা তাদের মতো করে বাস্তবায়ন করবে, মানে এটা না অস্পষ্ট থেকে যাচ্ছে, আপনি একটু স্পষ্ট হবার জন্য আপনাকে বললাম। একেবারে মানে আপনার স্বচ্ছ কাচের মতো স্পষ্ট করে দেই আমি। কমিশন দুই তরফায় গণভোট নিতে চাইবে। এক তরফা হলো যেখানে সকলের ঐকমত্য হয়েছে, আর আরেকটি তরফা হলো যেখানে সকলের ঐকমত্য হয়নি কিন্তু নোট অফ ডিসেন্ট আছে।
কমিশনের গতকালকের বক্তব্য থেকে আমরা এটা স্পষ্ট হয়েছি এবং এটা এক্সপার্টরা ওপিনিয়ন দিয়েছেন। এই গণভোট যখন অনুষ্ঠিত হবে, জনগণ যদি পক্ষে রায় দেয়, তাহলে যে সংসদ গঠিত হবে ওই সংসদের প্রথম দিন যে অধিবেশন বসবে সেই অধিবেশনে এইগুলোকে সবগুলোকে বাস্তবায়ন করা হবে। সংবিধানের পরিবর্তন এসে যাবে, নতুন করে আর কোনো গণভোটের প্রয়োজন হবে না। এরই মাধ্যমে সংবিধানের এই অনুচ্ছেদগুলোর মধ্যে পরিবর্তনের ভিত্তিতে সংসদ যে গঠিত হবে, এই সংসদের প্রথমেই কাজই হবে এগুলোকে গ্রহণ করে নেওয়া, অ্যাডপ্ট করে নেওয়া। এই অ্যাডপশনের পরে পরবর্তী জায়গা থেকেই শুরু হবে। যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে অ্যাডপ্ট করা হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট শুরু হবে, কিন্তু প্রথম অধিবেশনের কাজ হবে এই জুলাই চার্টারে উল্লেখিত এবং গণভোটে পাশকৃত বিষয়গুলোকে অ্যাডপ্ট করে নেওয়া বা গ্রহণ করে নেওয়া। এর পরবর্তীতে যে পদক্ষেপ হবে সেই পদক্ষেপ থেকেই নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে। ফলে আপনি ধরে নিতে পারেন বাস্তবায়নের জন্য যেহেতু পার্লামেন্টারি প্রসেসটাকে আমরা গুরুত্ব দিয়েছি, সেই জন্য আগে গণভোট করে পার্লামেন্টের প্রথম সেশনেই আমরা এগুলোকে বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার আবদ্ধ হচ্ছি। ফলে এখানে আর কোনো কনফিউশন থাকলো না। না, আপনি যেটি বলছেন এটি কি আসলে সবার মত, বিশেষ করে বিএনপি কিংবা আমরা এই মোস্তাফিজ ভাইয়ের কাছে যাব আর মানে শেষ মুহূর্তে আছে, মানে আপনি যে বলছে একেবারেই কনফিউশন নেই, এটি কি বিএনপি মেনে নিয়েছে বা মানবে? দেখুন, ডিসেন্টিং যে দিয়েছে বা দ্বিমত পোষণ করেছে যেখানে, সেখানে তো সংশ্লিষ্ট পলিটিক্যাল পার্টির মতামত, যেমন ধরেন আমরা ডিসেন্টিং দিয়েছি একটা দুইটায় আমাদের মতামত, বা ইরান ভাই ডিসেন্টিং দিয়েছেন একটা দুইটায় এটা তার মতামত, কিংবা বিএনপির মতামত। কিন্তু যখন বিষয়গুলোকে গণভোটে পাঠানো হচ্ছে, গণভোটে পাঠানোর ফলে জনগণ দিবে একটা মতামত। জনগণ যে মতামতটা দিবে সেই মতামতটা যদি এটার পক্ষে হয়, হ্যাঁ হয়, তাহলে তো আমার মতামত, ইরান ভাইয়ের মতামত, কিংবা বিএনপির পক্ষ থেকে যে কিংবা অন্য দলের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে সেটার উপরে গণভোটই তো প্রাধান্য পাবে। এই জন্যই তো গণভোট। এবং সেই আলোকেই, এবং আবার শুনে নেন, এগুলো কিন্তু ডিসেন্টিং যেগুলোতে আছে সেগুলোর ব্যাপারে, আর যেগুলো একমত আছে সেগুলোর ব্যাপারে তার এই কথা প্রযোজ্য নয়। সেগুলো তো সবাই একমত হয়েই গণভোটে পাঠানো হচ্ছে, ফলে এখানে কনফিউশন থাকবে না এবং জনগণ সেটা। শিশির ভাই অনেক ধন্যবাদ। ইরান ভাই 30 সেকেন্ডে আপনি যদি তার কথার প্রেক্ষিতে কিছু বলেন শেষ করব আমরা। শিশির ভাই বলেছেন, কিন্তু যারা এই জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাবে তারা তো আগেই ইশতেহারে উল্লেখ করেছে যে আমরা এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের দ্বিমত রয়েছে। এটা তো স্পষ্ট, এবং এটা আমরা তো কমিশনকেও বলেছি, আমরা জনগণকে বলবো, জনগণের ভোটের সময়ও আমরা বলবো। আর একটা বিষয় যে আমি আপনার এই সুযোগে আমি দেশের সবাইকে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশ লেবার পার্টি আমরা সদ্য বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছি, আনারস মার্কা আমাদের। আমরা সবার দোয়া এবং সহযোগিতা চাই। লেবার পার্টি আমরা অল্প সময়ের মধ্যেই আমরা 100 আসনে আমাদের প্রার্থী আপনার দলের নেতাকর্মী কিংবা জনগণ আপনার এই শুভেচ্ছা গ্রহণ করবে। আর যেটি আমরা বলছিলাম যে ঐক্য শেষ, আপনার কথা যদি সত্য হয় লেবার ভাই, তখন ইরান ভাই, তাহলে বোঝা যায় যে ঐক্য শেষ কিনা কিছুটা কথাবার্তা আছে। দর্শক সেটি বিচার করবে। আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইরান ভাই আপনাকে ধন্যবাদ। শিশির ভাই আপনাকেও ধন্যবাদ ধানমন্ডি থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক এই পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজ আমরা কথা বলছি ঐক্য শেষ এই প্রশ্নে। জানতে চাই তৃণমূল মানুষের মতামত। রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, ধন্যবাদ লিমন। আসলে আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেখানে আসলে সাধারণ মানুষরাও এতে যুক্ত হচ্ছেন, সাধারণ ভোটাররাও যুক্ত হচ্ছেন। আমরা আছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাটে। এখানে আমার চারপাশে যারা বসে আছেন এই এলাকারই সন্তান, এইখানকার সাধারণ ভোটার, এবং তারাও কিন্তু রাজনীতিতে নানা ধরনের মতামত রাখতে চায়, তারাও কিন্তু তাদের মতামতগুলো তুলে ধরতে চান। আসলে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে আসলে 24-এর গণঅভ্যুত্থানের পরে দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু নানা ধরনের
মতামত দিতে শুরু করলো বিভিন্ন বিষয়ে এবং তাদের মত পার্থক্যও ছিল। সেক্ষেত্রে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন এই যে ঐক্যের জায়গায় পৌঁছানোর ক্ষেত্রেও বিভিন্ন সময়ে বসার পরে আমরা দেখলাম যে মতানৈক্য থেকেই গেল তাদের মধ্যে এবং সব বিষয়ে তারা একমত হতে পারেনি। এই যখন অবস্থা, তখন আমরা একটু সাধারণ ভোটারদের কাছ থেকে জানতে চাইব যে আসন্ন যখন এই ইন্টারিম সরকার যখন এই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে, তখন যখন অনেক বিষয়ে আসলে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, তখন আসলে সমাধান কি হতে পারে আপনারা মনে করেন? ধন্যবাদ। আসলে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়ে গেছে, আমাদের উচিত সেগুলোকে গ্রহণ করা। আর যে সব বিষয়গুলো একমত হয়নি সেগুলো পর সামনে যে আমাদের নির্বাচন আসছে, সে নির্বাচিত সরকার আসলে সেই সংসদে বিস্তারিত আলাপ আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে হবে। আর রাজনৈতিক দলগুলোকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, দেশের স্বার্থে যেগুলো প্রয়োজন, দলের স্বার্থে উঠে, ব্যক্তির স্বার্থে উঠে, দেশের মঙ্গলের জন্য যেগুলো গ্রহণ করা দরকার সেগুলো নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। এই দেশের সাধারণ জনগণের কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা আছে বিগত সময়ে, সুতরাং এই সংসদ কি আসলে সেই যেই মতগুলো নিয়ে একমত হতে পারল না সেগুলো নিয়ে কি আসলে একমত হতে পারবে? গণতন্ত্রের আসলে ঐক্যমত ভিন্ন মত থাকবে, এটা স্বাভাবিক। তবে আমি আবারও জোর দেব যে আমরা যেহেতু দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছে সবাই দেশের স্বার্থ চিন্তা করে আগামী দিনে যেগুলো দেশের জন্য একমত, দেশের জন্য ভালো হবে, কল্যাণ হবে, আগামীতে ফ্যাসিস্ট সরকার আসবে না, সেই বিষয়গুলো যেন সঠিকভাবে সিদ্ধান্ত নেয়, এই ব্যাপারেই আমি অনুরোধ করব এবং আশা করি আমরা যে সামনে সংসদে আমরা ভালো একটা বুঝতে পেরেছি। দর্শক, আসলে যখন ঐক্যমত্য কমিশনের নানান বিষয়ে সংবাদ সংশোধন, দৃঢ়করণ এবং একই সাথে সংসদ আসলে কিভাবে হবে, পিআরে হবে নাকি যেমন ছিল তেমনই হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন একমত ঐক্যমত্য কমিশনে অনেক রাজনৈতিক দল হয়নি, তখন সাধারণ মানুষ কি ভাবছেন যে আগামী নির্বাচন আসলে কিভাবে হবে, কি মনে করছেন আপনারা এবং কোন বিষয়টিকে আপনারা প্রাধান্য দিচ্ছেন? রাজনৈতিক দলগুলোর আসলে কি করা উচিত ছিল? ধন্যবাদ। দেখেন, আসলে পিআর পদ্ধতি কি, এগুলো তো আমরা বুঝি না। জনগণ এইসব বিষয়ে মতামত দেয় না। আমরা চাই প্রত্যক্ষ ভোট। আমরা যাকে ভোট দিব তার জন্য আমরা সেবা নিতে পারি, আর সেজন্য আমাদের এলাকার উন্নয়ন কাজ করতে পারি। আমরা তো আসলে যাকে ভোট দিব তারই উপকার বা এলাকায় তার দ্বারাই যেগুলো সমস্যা সেগুলো সমাধান হোক, এটা আমরা চাই। আর পিআর দিয়ে আসলে সমাধান আমাদের এখানে হবে না, আর আমরা পিআর সাধারণ মানুষ বুঝিও না, ওইটা আমরা গ্রহণ করতে চাই না। আসলে মত পার্থক্য লিমন এখানেও আসলে থেকে গেছে। সাধারণ মানুষ, সাধারণ ভোটাররাও কিন্তু নানান মত দিচ্ছেন, কিন্তু এই যে 24-এর গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যে অবস্থা, সেটির যে জুলাই সনদ, সেই জায়গাটিতেও সেই জুলাই সনদ নিয়েও গণভোট কি নির্বাচনের আগে হবে না পরে হবে, বা আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সংবিধানের সংশোধন, সেগুলো নির্বাচনের আগে হবে না পরে হবে, সেইগুলো নিয়ে আমরা একটু আমাদের পাশে আরও একজন আছেন সাধারণ ভোটার, তার কাছ থেকে জানতে চাই এই গণভোটটা আসলে আগে হওয়া উচিত না পরে, কি মনে করছেন? ধন্যবাদ এখন টেলিভিশনকে। আমি মনে করি বাংলাদেশে যে গণভোট হবে সেটা 24শে জুলাই বা পিআরকে নিয়ে। আমাদের 24শে জুলাই যে ঘটনাটা ঘটছে এটা সামান্য একটা পয়েন্টকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমাদের কোটা আন্দোলন। কোটা আন্দোলন থেকে এই আন্দোলন সৃষ্টি হয়, এই সৃষ্টি থেকে যেতে যেতে সরকারের পতন হয়। এই ঘটনাটা ঘটছে আমাদের দেশের ভিতরে। তো এটা জাতীয় নির্বাচনের পর সংসদ হবে, সংসদে যেসব প্রতিনিধিরা আসবে তারা মিটিংয়ের মাধ্যমে আলোচনার সাপেক্ষে এই গণভোট করুক আর যেটাই করুক, এই বিলটা উত্থাপন করা উত্তম আমি মনে করি। কিন্তু এটার একটা সাংবিধানিক স্বীকৃতির তো আসলে দাবি রেখেছে আসলে জুলাই যোদ্ধারা এবং দেশের সাধারণ মানুষ, সেখানে কি বলবেন? এখন সাংবিধানিক স্বীকৃতি বলতে গেলে একটা সংসদ আসবে, সংসদে বিল পাস হবে, বিল পাস হওয়ার পরে ওইটা সংবিধান হিসেবে প্রকাশিত হয়ে আসবে, তারপরে ওইটা জনগণের মধ্যে প্রকাশিত হবে যে এটা এইভাবে করা হলো আর কি। আচ্ছা, আমরা আরেকটু শুনতে চাই দর্শক যে আসলে এই গণভোটটা কি আসলে জাতীয় নির্বাচনের সাথে করা যায় নাকি আগে করা হয়, কোন বিষয়টি হলে আসলে ভালো হবে সাধারণ মানুষের? একটু আমার সব ডানে আছেন, যার সাথে কিছুক্ষণ আগেও আমরা কথা বলছিলাম বিষয়টি নিয়ে, একটু যদি আপনি বলতেন যে কোন সময় হলে ভালো এবং কেন আগে বা পরে হওয়া উচিত? ধন্যবাদ টেলিভিশনকে।
এই গণভোটটা আমি মনে করি যে এই বিষয়গুলা ওই জুলাই সনকের বিষয়গুলা যেগুলো রাজনীতির দলেরা একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে যেগুলো একমত হয়নি এই ভোট এটার ব্যাপারে যে গণভোট চাচ্ছে যাতে ইয়ারা মানে রাজনীতি দলগালা এই রাজনীতির দলগালার উচিত হবে এই ভোটটা জাতীয় ভোটের দিনে আমার মানে ব্যক্তিগত মতামত হিসাবে একই দিনে করা, যে বিষয়গুলোতে একমত হয়নি। কেন মনে করছেন যে ওই সময়টা কেন হওয়া একটা ভোটের তো আপনার রাষ্ট্রীয়ভাবে অনেক অর্থ খরচ হয়, একই দিনে একই ভোটে যদি এটা করে তাহলে খরচটা সাশ্রয় হবে আর কি। ধন্যবাদ আপনাকে, আমাদের দারুণ কথা বলেছেন। এবং আমরা আসলে যে বিষয়টি আসলে লক্ষ্য করছি যে অন্যান্য সময়ের মতো জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো যেমন এক হতে পারেনি, ঠিক এখনও কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে সাধারণ মানুষও কিন্তু নানা ধরনের মতপার্থক্য রেখে দিল। অর্থাৎ এই যে মানুষের রাজনৈতিক অধিকার বা ম্যান্ডেট যে রাজনৈতিক দলগুলোকে দিয়েছে তারাই কিন্তু আসলে তাদের মুখাপেক্ষী হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকেই ঐক্যমত্য হতে হবে এবং সমাধানের চিন্তা করতে হবে। তো এই ছিল রাজশাহীর রাজাবাড়ি হাট থেকে। যে রাকিব, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে আমাদের এই তৃণমূল মানুষকে নিয়ে মতামত জানাচ্ছিলেন একই ইস্যুতে সহকর্মী রাকিবুল হাসান। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকবেন।